বিষয়ে বর্তমান অবস্থা কি? ভালো প্রশ্ন করেছেন। জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছিল ফ্যাসিবাদী সরকারের আমলে, এবং আমরা মনে করি জামাতের নিবন্ধন বাতিল করাটা ছিল অবৈধ। তার কারণ 3 সদস্য বিশিষ্ট বেঞ্চে জামাতের নিবন্ধনের মামলা যারা করেছিলেন সেই মামলা শুনানি হয়। শুনানির পরে বেঞ্চের যিনি চেয়ারম্যান ছিলেন উনি জামাতের পক্ষে 4-5 পৃষ্ঠার লম্বা জাজমেন্ট দিয়েছেন জামাতের পক্ষে। আর 2 জন ওনারা কোনো মন্তব্য না করিয়া, কোনো ব্যাখ্যা না দিয়ে বলছেন যে সংবিধান সম্মত হয় নাই। কি সংবিধান সম্মত হয় নাই এটাও বলেন। যেহেতু 2 জন বলছে, এই সংখ্যাগরিষ্ঠতার জোরে জামাতের অন্যায়ভাবে জামাতের নিবন্ধন তারা বাতিল করেছে। এখন আমরা ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমাদের আপিল আগেই করা ছিল, সে আপিলের শুনানি চলছে। শুনানি প্রায় শেষ পর্যায়ে, যে কোনো সময়ে রায় হবে। আমরা আশা করি আমরা আমাদের নিবন্ধন ফিরে পাবো ইনশাআল্লাহ। আমরা নিবন্ধন ফিরে পাবো, তারিখ আল্লাহ ফিরে পাবো ইনশাআল্লাহ। এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের ব্যাপারেও আমার বক্তব্য খুবই পরিষ্কার। আজহারুল ইসলাম ভাই কে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এতই অন্যায় যে অন্যায়ের কোনো সীমা নাই। একজন দেখছেন 3 মাইল দূরে থেকে, উনি দেখছেন 3 মাইল দূরে দেখা যায় সাক্ষী দিছে, 3 মাইল দূরে থেকে দেখছে। একজন 6 মাইল দূরে থেকে দেখছে, এবং সেই মামলায় ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। বড় আরো হাস্যস্কর ব্যাপার, এক মহিলা সাক্ষী দিছে যে আজহার সাহেব তার দর্শন করছে। তার জন্ম হয়েছে 75 সালে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? 71 সালে দর্শন করলো, জন্ম হয়েছে 75 সালে। 71 সালে মহিলা কোথায় ছিল? আমরা আশা করছি আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তার যে দেরি হচ্ছে, এই দেরিটা বাংলাদেশের মানুষ ভালোভাবে গ্রহণ করছে। তার কারণ অনেক বড় বড় মামলার আসামিরা সবাই মুক্তি পেয়ে গেছে। তাহলে আজহারুল ইসলাম সাহেব মুক্তি কেন পাবেন না? এই প্রশ্ন জাতি গোটা দেশে। কাজে আমরা আজকের এই রোকন সম্মেলনে অবিলম্বে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি দাবি করছে। ইসলামী দলগুলোর সাথে জোট হওয়ার অগ্রগতি কতদূর হলো বিস্তারিত জানাবেন। আলাপ আলোচনা চলছে, আমরা আশা করছি এটা পজিটিভ হবে ইনশাআল্লাহ। যারা আমাকে চরমনার একজন বলতেছিলেন যে খান ভাই সব তো ঘোষণা দিয়ে দিতেছেন, তাহলে এবার জোট হলে কি হবে? আমি বললাম যে কোনো অসুবিধা নেই, আমরা সব প্রার্থীকে বলে দিয়েছি জোটের প্রয়োজনে আমরা অনেক আসন আমাদেরকে ছেড়ে দিতে হবে। আপনারা তাতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। আর আমরা চাই ইসলামপন্থী দল শুধু নয়, আরো ছোটখাটো দল ও জামাতের নেতৃত্বে এই জোটে আসবে ইনশাআল্লাহ। জাতীয় স্থানীয় নির্বাচন কবে হওয়ার সম্ভাবনা আছে, এটা তো কিছুটা উত্তর হয়ে গেছে, তাই না? এমনি প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেব, উনি একাধিকবারই বলেছেন সংস্কার করে হলে জুনের নির্বাচন, জুনের মধ্যে নির্বাচন, আর সংস্কার ছাড়া হইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। বিএনপি কয়েকদিন সংস্কার ছাড়াই নির্বাচন চাইতেছিল। তো দেশের জনগণের পালস বুঝছে, সেন্টিমেন্ট বুঝে এখন আবার ঘুরে এসে এবার না সংস্কার করে নির্বাচন হয়। আমরাও চাই অতি দ্রুতই নির্বাচন হোক, কিন্তু প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন। বাংলাদেশের রোপণ সংখ্যা কত? পুরুষ মহিলা সহ বাংলাদেশে আমাদের রোপণ সংখ্যা এখন আমার ধারণা এই সামনে তার একটা বৈঠক আমাদের হবে। এছাড়া
1,03,000 কতজন, আমাদের বিরাট সংখ্যা। এর মধ্যে মহিলা ধরেন 45% আর 55% হলো পুরুষ। তো মহিলাদের গতি যা, তাতে কিন্তু মানে ভাইদেরকে ছাড়ায় যেতে মনে হয় বেশি সময়। আপনাদের এই জেলার অবস্থা জানেন তো, হ্যাঁ 518 আর 532 না, তাই তো? ওই তো 31 আর 18, বেশি তো না, কত? এ 10 ওজন কম বেশি। তার মানে মহিলাদের যে গতি, তাদের কিন্তু, তবে আপনারা তো কম্পিটিশনে আছেন না? ওনারা যদি বেশি হয়ে যায়, আপনারা কি বেশি রাগ করবেন? আবার আপনারা যদি বেশি পিছনে থাকেন, ওনারাও কষ্ট পাবে। ওনারা চায় আপনারাও আগায় যান। পুরুষের তো হিসাব অনুযায়ী পিছিয়ে থাকার কথা না, সামনে থাকার কথা। আর রিজালু কাওয়ামুনা আলা, এটা জানেন সবাই, ওনারাও জানে, ওনারা সেটা চায়। কিন্তু আপনারা যদি এখন মানে কচ্ছপের গতিতে চলে, তাই বলে কি বন্ধে থামানো যাবে? ওনারা আগায় যাবে। আমরা আশা করব দুইটাই সমান তালে আগাবে ইনশাআল্লাহ। লন্ডনে বিএনপির চেয়ারপারসনের সাথে মোহতারাম আমিরে জামাতের এই বিষয়ে আলোচনা হয়েছে। এটা একেবারেই ছিল সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে এই কথা তো সঠিক, তিনজন লোক রাষ্ট্রে বসলেই রাজনীতির আলোচনা করে। তাই বাংলাদেশের প্রধান দুই দলের শীর্ষ নেতা একত্রিত হয়েছে, কিছু কথা তো হয়েছে। তবে স্পেসিফিক কোনো বিষয় নিয়ে আলোচনা, মানে চাষ দলে যেরকম আলোচনা হয়, কোনো গ্রামার ছাড়া ওই রকম হয়। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় মিথ্যা মামলায় এখনো বহু লোক জেলে আবদ্ধ আছেন। তাদের ব্যাপারে সংগঠনের ভূমিকা কি? এটিএম আজহারুল ইসলাম, এটা তো বলছি। এখন কি বেশ আমাদের লোক জেলে আছে এখন জয়পুরহাটে? হ্যাঁ, মামলা আছে, কিন্তু প্রশ্ন হলো এখনো অনেক লোক জেলে আছে। পরেরটা কি ঠিক? আগে একটু ঠিক, মামলা আছে। মামলা ইতিমধ্যেই বেশ কিছু মামলা সরকার প্রত্যাহার করেছে, কিন্তু এখনো অসংখ্য মামলা প্রত্যাহার হয় না। আমাদের পক্ষ থেকে, মানে জামাতের পক্ষ থেকে, জামাতের অধস্তন সকল শাখায় আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে মামলা লোকালি শেষ কর। যে সমস্ত মামলা চার্জশিট হয়ে গেছে, আমরা বলছিলাম যে চার্জশিট যেগুলি হয় নাই, এগুলি ফাইনাল রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা। আর চার্জশিট যেগুলো হয়ে গেছিল, বিচারও শুধু হয়েছিল, সাক্ষী তো আর এখন নাই। সাক্ষী আছে? কোনো সাক্ষী নাই। সাক্ষী না থাকলে মামলা চলে কেমনে? এটা বিচারকদেরকে বলে মামলা শেষ করে দেওয়া। এরকম শেষ কিন্তু বহু মামলা ইতিমধ্যে দেশে হয়েছে। এরপরে অনেক মামলা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে, বাকিগুলো প্রত্যাহার হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। তবে অনেক সরকার একটু প্যাচ লাগায় দিছে, সেটা হলো পিপিদের মাধ্যমে সরকারের কাছে যাইতে হবে। আবার কিছু কিছু পিপি আছে তার বাড়িতে টেবিলের উপরে রেখে দিছে, কিন্তু ভদ্রলোক জানে না যে এই মামলা, এই ফাইলের মধ্যে কত মামলা আসামি হিসাবে আন্দোলন হইতেছে। এজন্য আমরা সারা দেশেই আমাদের দায়িত্বশীলদেরকে বলছি, পিপিদেরকে এ ব্যাপারে বলা এবং অতি দ্রুত এটা সরকারের আইন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য চেষ্টা করা। আজ আমরা বিষয় তো বলছি, আরেকজন ভাইও কি বলছে, দুর্বল অসহায় অনেক ভাই আছেন, তাদের জন্য কি সংগঠনের রোপণ, যারা তাদের জন্য কি সংগঠন হতে কোন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে কিনা জানতে চায়।
জামাত ইসলামী তো ওই রকম কর্মক্ষেত্র তৈরি করার কোনো জায়গা নাই। তবে জামাতের সাথে রিলেটেড বা জামাত পরিচালিত যে প্রতিষ্ঠানগুলি আছে, এই প্রতিষ্ঠানগুলিতে যাতে আমাদের ভাই বোনেরা চাকরি পায়, এজন্য আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের সাথে সংশ্লিষ্ট জায়গা ছাড়াও যেখানেই সুযোগ আছে আমরা কিন্তু সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে মোটেই ত্রুটি করছি না। এরপরে জালেমারা এখনো আনন্দের ঘুরতে আনন্দের ঘুরতেছে যারা সরাসরি জুলুম করেছে। এটা তো ঠিক আছে। তো এখন হাসিনা পালাইছে, মন্ত্রীরা পালাইছে, এমপিরা পালাইছে, তাদের নেতা নেত্রীরা পালাইছে, এরপর মাঠ লেভেলে যারা মজলুম জুলুম করছে তারাও তো এখন সবাই পালায়নি, এরাও কিছু পালাইছে, কিন্তু এখনো কিছু আছে, অফিসে আদালতেও আছে। এবং এই থাকাটা ওরা কারো না কারোর উপর ভর করে আছে। আমার কথা কি বুঝতে পারছেন? আর কি ভাইকে কিছু বলতে হবে? 11/4 থেকে 11/25 পর্যন্ত দাওয়াতি পক্ষ চলতেছে। এখানে সমস্ত ফর্ম পূরণ করা বেশি জরুরি না সাধারণ মানুষকে কোরআন হাদিসের আলোকে বোঝানো জরুরি? দুইটাই জরুরি, দুইটাই জরুরি। কারণ সমস্ত ফর্ম ফিল আপ করা জরুরি না, আবার বোঝানোটা জরুরি না, দুইটাই জরুরি। এই দুইটা কাজে আমরা করব ইনশাআল্লাহ। জামাতের ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম কবে ঘোষণা করা হবে? অনেক জেলায় ঘোষণা হয়েছে এমন শোনা যায়, কিন্তু আমাদের জেলায় এখন হয়নি। কি করছো তোমরা? আমরা সার্কুলার দিয়েছিলাম যে মতামতটা দ্রুত নিয়ে শেষ করা, ওনারা নিয়েছেন। আশা করি আপনারা ঘোষণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সময় মতো জানতে পারবেন, ঠিক আছে? তবে এটাতে বলে যাই, যেমন আমার এলাকায় এই সমস্যা আছে। এখন দেখা যাইতেছে যে সবাই মনে করতেছে যে উল্লাপাড়ার যে কোনো ইউনিয়নটা দাঁড়াইলি চেয়ারম্যান হবে। এই কারণে একটা ইউনিয়নে 4-5 জন করে দৌড়াইতেছে। এই দৌড়ানো দেখে কারোর আবার মন খারাপ হচ্ছে। আমি বলছি না, কোনো মন খারাপ করা যাবে না। একজন আরেকজন যদি কিচ্ছু বলা যাবে না, দৌড়াইতে থাকেন। যার জনপ্রিয়তা বেশি আছে তাকে আমি প্রার্থী করব। কি ঠিক আছে কিনা? হ্যাঁ, আমি দৌড়াইতে থাকেন। 5 জন দৌড়াইতে দৌড়াইতে যদি 5 জনের ভোট একসাথে হয়ে যায়, তাহলে এটা ভালো না? ভালো হবে আশা করি ইনশাআল্লাহ। তবে আবার এটা বুঝেন না যে খানবাই কয়ে গেছে যে 5 জন দৌড়াইতে পারবেন একসাথে, আর একজন আরেকজনের বিরুদ্ধে যা টিকা টিপ্পনিটা কাটা দরকার করতে থাকলে এই সুযোগ নেই। একটা শব্দ আমাদের একজন ভাই আরেকজন ভাইয়ের বিরুদ্ধে বলতে পারবেন না। কি আসলে একমত আপনারা? চেষ্টা করেন, আপনি যে জনপ্রিয় হবে তিনি প্রার্থী। বর্তমানে কিছু ক্ষেত্রে দেখছি জামাত ইসলামের মিডিয়ার ভয়ে অথবা বহির্বিশ্বের চাপের কারণে অথবা নির্বাচনের কারণে ইসলামের বিষয়ে শিথিলতা প্রদর্শন করছে। এমন অবস্থায় জামাত ক্ষমতায় গিয়ে পূর্ণাঙ্গ শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করবে নাকি পরবর্তীতে শরিয়া বাদে কল্যাণ রাষ্ট্রের ঘোষণা দেবে? প্রথম কথা হলো যে জামাতের ইসলামের ব্যাপারে শিথিলতা ঢুকছে, এই কথাটা কি ঠিক? একদম ঠিক। সেটা যদি ঠিক হতো তাহলে তো চাঁদাবাজির একটু সুযোগ পাইতেন, কিন্তু সুযোগ আছে। আবার জামাত কি ইসলামের কোন পয়েন্টে কোন দুর্বলতা দেখেছে? না, জামাত বরঞ্চ আরো শক্ত হয়েছে। তবে দেশের মানুষ সব তো জামাত করে না, সব লোক কি জামাত করে? এখন যদি আপনি মনে করেন যে আপনার কাছে যারা ভোট দিব তাদেরও আগে জামাতের আগে সাইডে আসালে তাহলে হবে?
আমাদের তো সবাইকে নিয়েই চলতে হবে। তবে জামাতের মূল কোরের লোক যারা ইসলামের ব্যাপারে, তাদের ব্যাপারে কোনো কনসিডার জামাত করবে না ইনশাআল্লাহ। এরপরে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করা হবে কিনা, সব বিষয় পরিস্থিতিকে সামনে নিয়েই আমরা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? একটা কথা আপনাদেরকে বলে যায়, যেহেতু সবাই রোকন ভাই বোনেরা আছেন, জামাত যারা পরিচালনা করছে, আপনি কি মনে করেন আপনারা যেমন সব খবর রাখেন, টাকার কাছে খবর নাই? বেশি আছে না কম আছে? হ্যাঁ, কি কম? আস্থা রাখে। ঠিক আছে? বিগত সরকারের দেওয়া অসংখ্য রাজনৈতিক মামলার দায়িত্বশীলরা এখন হয়রানির শিকার হতে হচ্ছে না। আমার মনে হয় না এরকম হয়রানির শিকার এখন হচ্ছে। কোর্ট কাছারি দিতে যান নাকি? হ্যাঁ, শোনেন, যান হলো যে মামলাটা কোর্টে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কয়েকদিন দেখবে তো সাক্ষী নাই, বা শেষ করে দেবে। কিন্তু নিয়মিত হাজিরা দেওয়ার জন্য তো করে যান না। হ্যাঁ, কয়জন যান? যেটা হাত তোলার মধ্যে না না, একটু বুঝতে হবে। একটু যে সমস্ত মামলায় আপনারা হাজির হইলে মামলা শেষ হয়ে যাবে, সে মামলা যাও ভালো না খারাপ? হ্যাঁ, কিন্তু এমনি নিয়মিত হাজিরা দেওয়ার জন্য তো যাওয়ার কথা না। আমি তো কোনোদিন যাই না। হ্যাঁ, এটা আমার মনে হয় জেলা আমির দেখবেন, ফেসিবাদের আমলের মামলা আমাদের নামে অরেঞ্জ করবে। হে ম্যাজিস্ট্রেটের কত বড়! জি, আমার জানা মতে শোনেন, এক্সেপশনাল দুই একজন থাকতে পারে, জানি না। এটা আমি জেলা আমিরদের দৃষ্টি আকর্ষণ করব বিষয়টা দেখার জন্য। আর দুই নম্বর হলো মামলা নিষ্পত্তির জন্য যাওয়ার দরকার হলে তো যাওয়াই ভালো, তাই না? জামাতের পক্ষ থেকে বিএনপির চাঁদাবাজি বা অন্য যে কোনো অপরাধ সম্পর্কে ময়দানে বলা যাবে, তারা কি করছে জনগণ তা দেখছে। আমরা তো কারোর নাম ধরে বলতেছি, তবে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে তো কথা বলতেছি, দুর্নীতির বিরুদ্ধে তো কথা বলতেছি। কে বলতেছি কিনা? বলতেছি। তবে বিএনপির নাম ধরে বক্তৃতা না করে আমরা এটা জরুরি মনে করতেছি না। তার কারণ আমাদের যে ভাই প্রশ্ন করছেন, এরা কিন্তু তার পরের কথাই উত্তর আছে। তারা কি করছে জনগণ তা দেখছে। নাম করার কি দরকার আছে? আচ্ছা, মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। কেন পারবে না? মহিলারা দাওয়াতি কাজ করবে মহিলাদের মধ্যে, মহিলারা দাওয়াতি কাজ করবে পুরুষের মধ্যে। তবে পুরুষের মধ্যে দাওয়াতি কাজ করবে হলো কাদের কাছে? স্বামী, ছেলে, চাচা, মামা, ভাই, ভাতিজা, ভাইনা। ঠিক আছে? মুহররম আত্মীয় যারা, তাদের মধ্যে অবশ্যই বোনেরা দাওয়াতি কাজ করতে পারবেন। অনেক মহিলা দাওয়াতি কাজ করার জন্য বাইরে গেলে বাড়িতে স্বামী, শাশুড়ি, বাচ্চারা অসুবিধার সম্মুখীন হয়। এতে বাড়িতে অশান্তির সৃষ্টি হয়। অতএব এর সমাধান কি? এর সমাধান উনি খুব ভালো প্রশ্ন করেছেন এবং বাস্তব কথাই বলছেন। নাম্বার 1 হলো, মহিলাদের তো বাইরে যারা দায়িত্বশীলা বোনেরা আছেন, তাদের তো বাইরে যেতেই হবে, প্রয়োজনে বাইরে যেতে হবে। এতে 1 নাম্বার হলো শাশুড়ি বা স্বামীকে বাইরে যাওয়া কেন আপনি চান, এর গুরুত্বটা একটু বুঝাইতে হবে। 1। 2 নাম্বার হলো আবার তাদের সেন্টিমেন্টটাকেও সামনে রাখতে হবে। বাচ্চাদের যাতে অসুবিধা না হয়, শাশুড়ির যাতে অসুবিধা না হয়, এটাও খেয়াল রাখতে হবে। 3, আমরা কিন্তু কড়া ইনস্ট্রাকশন দিয়েছি, বোনেরা সন্ধ্যার পরে বাইরে থাকবেন না। সব বোনেরা মাগরিবের আগেই
বাসায় ফিরবেন, বাচ্চারা যাতে বাইরে খেলাধুলা করে এসে, স্বামী যাতে বাইরে থেকে এসে বাড়িতে যেন বাচ্চাদের মাকে পায় বাচ্চারা, আর স্বামীরা যেন তাদের স্ত্রীদেরকে। এরপরে এক্সেপশনাল তো অলওয়েজ এক্সেপশনাল, যারা বড় দায়িত্বশীল তাদের তো একটু মাঝে মধ্যে এর ব্যত্যয় হবে। আবার এটা বাড়িতে যাওয়ার ধরেন না যে খান ভাই তো কয়ে গেছে তোমরা কেন বাইরে থাকো, বা কারণ এক একজনের রেসপন্সিবিলিটি এক এক রকম, এটা আমাদেরকে কনসিডারে রাখতে হবে। আমিরে জামাত আগামী রমজানের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু সাধারণ জনগণ এ কথায় দ্বিমত পোষণ করছে। এক্ষেত্রে জামাত ইসলামীর মতামত, উনি মানুষ তো হয়েছে কি মিডিয়া তো একটু প্যাস ক্লোজ দিয়ে পোশাকটা চায় না। আমি তো মানে ছিল উনি যখন বলছি, উনি কি বলছে, উনি বলছেন যে এবং ব্যাখ্যা সহকারে যে প্রধান উপদেষ্টা বলছেন যে সংস্কার সহ নির্বাচন হলে জুনের মধ্যে নির্বাচন, আর সংস্কার ছাড়া নির্বাচন হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। উনি বলছেন যে জানুয়ারি মাসে বাংলাদেশের প্রকৃতিগতভাবে বন্যা এবং বর্ষা থাকে। জুন মাসে প্রকৃতিগতভাবে বন্যা বর্ষা এগুলি রাস্তাঘাটে পানি টানি সবই থাকে। সুতরাং নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ ওই সময় প্র্যাকটিক্যালি থাকে না। এজন্য উনি বলেছেন যে নির্বাচন যদি রমজানের আগে হয়, মার্চের মধ্যে হয়, তাহলে ডিসেম্বরেও হলো না, আবার জুনেও যাওয়া লাগলো না। তার কারণ জুনে যাওয়ার চিন্তা যদি কেউ করে তাহলে দেখা যাবে প্রকৃতির কথা বলে, এই যে কি ইংরেজিতে কি বলে আইনে, না 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 এই যে কি নেসেসিটি একটা শব্দ আছে না ইংরেজিতে, যে প্রয়োজনে যে কোনো কিছু পরিবর্তন হইতে এবং সেটা তখন ওই দিকে যাবে। এই জন্য উনি বলছেন যে বর্ষার আগেই নির্বাচনটা হইলে ভালো। এটা কি উনি বলছেন সমস্যার দরকার নাই নির্বাচন না কইছে? আমি এটাকে রেকর্ড করতেছেন না। আমাদের শহীদ আমির, আমি আজকে বগুড়ার দায়িত্বশীলদের টিসিতেও এই কথা বলছি, এই কথা এরকম একটা প্রশ্নের জবাব এই প্রশ্নটাও করছি। না না প্রশ্ন উত্তর তো লাইভ দেওয়াটা তো খুব অন্যায়। কি দিতেছে নাকি? না কেউ দিবে না নাকি? না 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 প্রশ্ন উত্তরের কোনো প্রোগ্রাম লাইভ না দেওয়া উচিত। এ তো অনেকক্ষণ আমলার কথা বলতেছি। এই কথা কি আপনাদের জানা দরকার, বাইরের লোকের জানা দরকার আছে না? তাহলে আমরা লাইভ দিবেন কেন? এটা খুব অন্যায়। আর এমনি এই জাতীয় প্রোগ্রামে যারাই লাইভ করবেন অনুমতি ছাড়া লাইভ করাটা জায়েজ না, ঠিক আছে? মোটেই সঠিক না। তো বগুড়ার দায়িত্বশীলদের কিছু তো আমি এই কথা বলছি এই প্রশ্নের উত্তরে, যে আমাদের লোকেরা, আমাদের শহীদ আমিরে জামাত বলতেন যে আমাদের লোকদের হলো স্নায়ু দুর্বল, যে কোনো একটা খবর শুনলেই ঘাবড়ায় যায়। কেউ একজনের একটা কথা কইল, ওগুলা বাদ দিয়ে নিজে নিজেই তখন ওইটার পিছনে চলে, নিজে চিন্তা করে না যে কথাটা ঠিক না বেঠিক। আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই বলতেন যে এই কথা পরে অফিসে যায়, উনি বলতেন যে দেখো আমাদের লোকদের অবস্থা, আমির জামাতে বলে স্নায়ু দুর্বল, এর চাইতেও খারাপ অবস্থা। যদি শোনে আব্বাস আলী খান সাহেব এই কাম করছে, তখন তাদের তো বোঝা উচিত যে আব্বাস আলী খান এই কাজ করতে পারেন না, বলে যে আব্বাস আলী খান সাহেবের মতো লোকের এই কাম করা ঠিক হয় বলে না। মানে আমাদের লোকদের স্নায়ুটা এরকম দুর্বল। আমার এখন মনে আছে 96 সালে নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ সরকার গঠন করলো, হাসিনা যখন প্রথম বিদেশ সফরে গেলেন, তখন এই মহিলাদের তো বয়স কম ছিল, তখন তাকরা ব্যক্তির সাথে খুব শক্ত করে হাত ধরছে।
এটা নিয়ে ওই সময়কার লোক যারা আছেন তারা দেখবেন খুব সমালোচনা হয়েছিল। পরে অবশ্য এগুলো মানুষ ভুলে গেছে, সমালোচনা কমে গেছে। তখন এক যাত্রী রিক্সাওয়ালার সাথে আলাপ করতেছে, আলাপ প্রসঙ্গে বলতেছে এই আওয়ামী লীগের কথা উঠছে। তখন যাত্রী বলছে রিক্সাওয়ালাকে, রিক্সাওয়ালা বুঝছে, যাত্রী বুঝছে যে এই রিক্সাওয়ালা হলো আওয়ামী লীগের। তখন বলছে যে দেখো তোমাদের নেত্রী একটা জোয়ান মহিলা বিদেশে যায় অন্য পুরুষের সাথে হাত মিলাইতেছে। তখন বলছে যে স্যার, আমাদের এই নেত্রী এমন জনদরদী নেত্রী, দেশের প্রয়োজনে নিজের ইজ্জত আবরু বিলাই দিতেও সে কোনো খবর পায় না। আমার কথা কি বুঝছেন? আর আমাদের লোকদের অবস্থা হলো একটা শুনলে মনে হয় যে ওইটাই একটা সমস্যা। হ্যাঁ, ঠিক যে দায়িত্বশীলদের কথা বলার ক্ষেত্রে আরো হিসাব করে বলতে হবে। দেশের বিভিন্ন স্থানে জামাত ও শিবিরের কর্মীদের উপর হামলা হচ্ছে, মারা যাচ্ছে, অথচ আমরা শুধু আহতকে কিছু টাকা দিয়ে দেখেই দায়িত্ব শেষ করছি। এ বিষয়ে সংগঠনের সিদ্ধান্ত নিই। প্রশ্নের সাথে বাধিত করবে। আমাদের যে ভাই প্রশ্ন করছে, প্রশ্নটি ঠিক। 5ই আগস্টের পর আমাদের একজন ভাই মারা গেছে এ পর্যন্ত, বিএনপি বিভিন্ন জায়গায় মারা গেছে, কথাটা মোটেই এ পর্যন্ত আমাদের জানা মতে 70-75 জন লোক মারা গেছে বাংলাদেশে 5ই আগস্টে। তার মধ্যে একজন মারা গেছে হলো জামাতের লোক, আর 15-20 জন মারা গেছে হলো আওয়ামী লীগের লোক, আর প্রায় 50 জন লোক মারা গেছে হলো বিএনপির লোক। বিএনপির লোক মারছে, বিএনপির লোক মারলো কেমনে বুঝছেন তো? এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এরপরে বাস স্ট্যান্ড দখল, ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে মারা গেছে। বাংলাদেশ জামাত ইসলামীতে অনেক রকম ভাই আছেন যারা জাতীয় পর্যায়ে এবং অনেক আন্তর্জাতিক মানের বক্তা, কিন্তু তারা মাহফিল করতে আসে টাকা চুক্তি করে। অনেকে আমাদের প্রশ্নের সম্মুখীন হয়, এবার আমাদের জামাতের বক্তা জামাতের বক্তা টাকা চুক্তি করে, এ বিষয়ে সামান্য পদক্ষেপ আপনারা দেখেছেন। আমরা তো অলওয়েজ বলতেছি, আমরা মুফাসসিরদের নিয়ে এই পরিবর্তনের পর, পরিবর্তনের আগেও, মুফাসসির সংগঠন হওয়ার পরেই আমরা জেল থেকে বের হয়ে আমির জামাতকে নিয়ে মুফাসসিরদের একটা সম্মেলন হয়েছিল, প্রতিনিধি সম্মেলন। এরা হয়েছিল হলো তামির মিল্লাত টুঙ্গি শাখা। যারা এখান থেকে প্রতিনিধি হিসেবে গেছিলেন তারা জানেন। আর 5ই আগস্টের পর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সব মুফাসসিরকে নিয়ে একটা সম্মেলন হয়েছে, যেখানে আমরা ছিলাম, আমির জামাতে ছিলেন, আমির জামাতে বলছেন, আমরাও বলেছি চুক্তি করে টাকা নেওয়া এটা মোটেই বাঞ্ছনীয় নয়, আর জামাতের ক্ষেত্রে তো মোটেই প্রযোজ্য নয়। কেউ যদি খুশি হয়ে দেয় সেটা আলাদা। আর আমাদের কাছে যতটুকু মনে আছে, যেমন প্রখ্যাত বক্তা যারা, এদেরকে কিন্তু আমি নিজেও বলছি অনেকে, যে ভাই তোমাদের সাথে যে সমস্ত টেন্ডুল ফ্যান্ডুল থাকে এরা কিন্তু চুক্তি করে নেয় না। তোমরা জানো কিনা জানি না, টেন্ডুল পর্যন্ত একজন তো না, এক এক এলাকায় নাকি এক একজন করে আছে, মানে এরিয়া ভাগ করা। এটাও আমরা বলছি যে তোমরা যেহেতু তোমাদেরকে ন্যায়গুলো সাংগঠনিকভাবে আমাদের লোকেরা দাওয়াত দিয়ে, কাজে এই মর্যাদাটা তোমরা রাখো। সাইদি সাহেবের চাইতে বড় বক্তা তো তোমরা হও নাই, কিন্তু সাইদি সাহেব কোনোদিনও চুক্তি করে টাকা নিতেন না। সাইদি সাহেবের বেগম এক জায়গায় বলছেন, ওনার শাহাদাতের পরেই বলছেন যে উনি কত টাকা আইনতেন উনি জানতেন না, গুনতেন না, আইনটা বিছনায় রাখতো, আমি একসময় নিরিবিলি চুপচাপ গুনতাম কয়টা দিছি। আমার কথা কি বুঝতে পারছেন? এই ঘটনাও আমি তাদেরকে বলছি এবং আশা করি এটা অনেকটাই কমছে, অনেকটাই আরো কমা উচিত।
তবে তাদেরও কিছু খরচ আছে, কিন্তু খরচ আছে না, গাড়ি আছে, তারপরে আবার হেলিকপ্টারে ওরা নিজেরা ভাড়া করে যায়, হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যায়। আর এমনি যে পিএসটিএস আছে, আরো কাদের উদ্যম কিছু থাকে, এজন্য তাদের খরচও আছে। গোলাম আজম স্যারের ছেলের সাংগঠনিক অবস্থান জানাইবেন। উনি তো জামাতের সমর্থক হিসেবে আছে, যে থেকে 8 বছর গুম ছিলেন। শারীরিক ভাবে মানসিক ভাবে 8 বছর গুম থাকলে একটা মানুষকে খুব সুস্থ থাকা স্বাভাবিক। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা উনি আবার তার পরিবারের কাছে ফিরে এসেছেন। দোয়া করবেন। এনসিপি নিয়ে জামাতের অবস্থান আমরা জেলা আমিরের কাছ থেকে জেনে নেবেন। এনসিপি হলো একটা আলাদা রাজনৈতিক দল। আমরা কারোর সাথে সম্পর্ক খারাপ করব না, তবে আরেকটা রাজনৈতিক দল হিসাবে যা সম্পর্ক তাই রাখবে, এর বেশিও রাখবো না। আমার কথা কি বুঝছেন আপনারা? বোঝেন নাই, বোঝা গেল। বুঝছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা কিছু জিনিস আছে, এটা দায়িত্বশীলদের উপর আপনারা আস্থা রাখেন, ঠিক আছে? আরো আছে। আমার এমনি চশমা লাগে না, কিন্তু এর বেশি ছোট অক্ষর হইলে একটু লাগে। হ্যাঁ ভাই, সারা দেশের অনেক লোক প্রধান উপদেষ্টাকে 5 বছর ক্ষমতায় থাকতে বলে। প্রশ্ন হলো, তিনি 5 বছর ক্ষমতায় থাকলে আমাদের লাভ প্রদীপ কি হবে? এমনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এবারে 26শে মার্চে যে ভাষণ দিছে, এই ভাষণটা আপনারা শুনছেন। মানে আগের অবস্থা থেকে দেশকে উনি যে নতুন একটা মাত্রায় নিয়ে গেছেন, এতে কিন্তু যারা বুঝবান লোক তারা অবশ্য খুশি। উনি দেশকে আগায় নিয়ে যাচ্ছেন। 2 নম্বর হলো যে ইউনূস সাহেব আগে বাংলাদেশের সরকার প্রধান যখন আন্তর্জাতিক মিটিংগুলিতে যেতেন, জাতিসংঘ সহ, এরা ওই গুরুত্বপূর্ণ লোকদের সাথে দেখা করার জন্য ইতিমের মতো দাঁড়ায় থাকতো, দেখা হয়তো সালাম দিত। আর ইউনূস সাহেবের আন্তর্জাতিক ভাবে ওনার পজিশনটা এমন, সবাই ওনার সাথে দেখা করতে আসতেছে। এটা বিরাট ব্যাপার, যেটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই জরুরি ছিল। তবে নির্বাচিত সরকারি দেশ পরিচালনা করবে, তবে তো শেষ নাই, সংস্কার করে নির্বাচন হইতে হবে। আমিও মনে করি প্রয়োজনীয় সংস্কার করতে যে পরিমাণ সময় দরকার, এই সময়টা সরকারকে দেওয়া, যেটা জনগণ মনে করে। তবে সংস্কারের নামে আবার বেশি কাল ক্ষেপণ করার সুযোগ দেওয়া উচিত। সম্মানিত যা আছে সঙ্গে কয়েন, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমার যে নির্ধারিত সময় ছিল সেই সময় অলরেডি শেষ। আরো আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে 2টা শেষ হইল। আচ্ছা, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, রোকন ভাই এবং বোনেরা, আমি কয়েকটা মোটা দাগে কয়েকটা খবর নিই। 1 নাম্বার হলো 320 পৃষ্ঠার উপরে যাদের ইসলামের সাহিত্য পড়া, তারা একটা হাত তোলেন তো। 300 পৃষ্ঠার উপরে, আচ্ছা 200 পৃষ্ঠার নিচে কতজন, তারা হাত তোলেন তো। 200 পৃষ্ঠার নিচে না, আমার ধারণা 200 পৃষ্ঠার নিচে আরো উপরে। অনেকে এরকম করতেছে, মানে
হাত তুলছে বুঝলেন, মনে করতে খান ভাই সামনে হাত তুলে আবার কি বলে উনি না বলে তো গ্রহণ হওয়ার আগে 200 পৃষ্ঠা ইসলামের সাথে পড়া হইলে কি গ্রহণ করা হয় না, তাহলে আপনার অবস্থা এই গ্রহণের নিচে না উপরে, আমরা এটা করব ইনশাআল্লাহ। 140 ওয়াক্ত জামাতে নামাজ, 140 ওয়াক্তের উপরে কতজন আছেন তারা হাত তোলেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাতে বলা যায় গোল্ডেনের কাছাকাছি, আলহামদুলিল্লাহ রিয়েল। 100 ঘন্টার উপরে সময় দেন তারা হাত তোলেন, 100 ঘন্টার উপরে সময় দেন। আর বোনেরা 50 ঘন্টার উপরে সময় দেন তারা হাত তুলবেন। আচ্ছা 75 ঘন্টার নিচে যারা দেন তারা হাত তোলেন, 75 ঘন্টার নিচে সময় দেন, এর সংখ্যা আরো বাড়বে, হাত সংখ্যা আরো বাড়বে। আর বোনেরা 40 ঘন্টার নিচে সময় দেন যারা তারা হাত তোলেন। আমাদের সেক্রেটারি আমাকে বলবে একটু দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে যারা আছেন ভাইরা, আপনাদের বেগমরা রোপণ হইছে পর্যন্ত তারা হাত তোলেন। অন্যর বউরা রোপণ হন এটা খুব চান, আর নিজের বউ রোপণ হইলো কি হলো না খবর রাখেন না, এইটা তো এক ধরনের বৈষম্য, এ ধরনের এটা বৈষম্য নয় না। বোনদের ক্ষেত্রেও একই প্রশ্ন, স্বামী যারা রোপণ এখনো হন নাই তারা হাত তোলেন। আচ্ছা এইবার বলেন ভাইরা, যাদের বেগম এখনো কর্মী হয় নাই তারা হাত তোলেন, যাদের বেগম এখনো কর্মী হয় নাই। আচ্ছা বলেন তো দেখি, আমরা জান্নাতে যেতে কারা কারা চাই হাত তোলেন তো দেখি। আমরা জান্নাতে যেতে চাই, আমার বউ সহ জান্নাতে যেতে চান কারা কারা? আচ্ছা বলেন তো দেখি, আপনি আন্দোলন করে আগায় গেলেন আর বেগম সাহেব যদি পিছিয়ে যায় যেতে পারবে? যেতে পারবে কিনা? আমরা যতই চান, খালি চাইলেই কি হবে? চাইলে তো হবে না। কোরআন শরীফের যে আয়াত আছে, কু আনফুসাকুম। আচ্ছা আরেকটা প্রশ্ন বলেন, বোনেরাও বলবেন। ছেলে মেয়েরা আন্দোলনের বয়স হয়েছে, অর্থাৎ ছেলে শিবির করার বয়স হয়েছে, মেয়ে ছাত্রী সংস্থা করার বয়স হয়েছে, কিন্তু তারা আন্দোলনে সক্রিয় নন, তারা হাত তোলেন তো এবার। বয়স ছেলে মেয়ে 5 ক্লাস 5 এর পরে, ক্লাস 5 এর পরে। আমার কাছে যে খবর আছে, খালি আপনাদের না সারা দেশেরই, এই হাতের পরিমাণ আরো। অবশ্য যাদের বাচ্চা ক্লাস 5 এ ওঠে নাই এখন, তারা আপাতত নিরাপদ আছে না। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় ছেলেদের জন্য শিবির হলো সবচেয়ে নিরাপদ জায়গা, ছাত্রী সংস্থা হলো মেয়েদের জন্য নিরাপদ জায়গা। আমাদের কারোর সন্তানরা যদি এই দুইটা সংগঠনের সাথে জড়িত থাকে, বাপ মা অলমোস্ট 90% নিরাপদ যে আপনার ছেলে মেয়ে ভালো হবে। আর আপনি যতই ওয়াজ নসিহত করেন, আপনার বাড়িতে যতক্ষণ থাকলো ততক্ষণ করলেন, যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে গেল তখন কাম নিয়ন্ত্রণে থাকে।
সে চলে যায় তার নিজের নিয়ন্ত্রণে। তখন নিজের নিয়ন্ত্রণে একজন মানুষ যখন থাকে, ওই সময় নফস তাকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে। কিন্তু উপরে যদি শিবির বা ছাত্রী সংস্থা থাকে, ইচ্ছা করলে এদিক ওদিক যাইতে পারবে না, যাইতে লাগলে ধরা করে দেবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমাকে একবার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর, উনি আমাকে আমার সাথে দেখা করলেন, আসছে অন্য বিষয় নিয়ে। তো বলেন যে খান ভাই আর একটা বিষয় ছিল, বলবো কিনা? বলেন। একজনের নাম বললাম, পরিচিত ওদের মধ্যে একজনের নাম বললো, বলে যে ওনার ছেলের কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে, আপনি ওনাকে ডিস্টার্ব করেন। আমি তাকে ডাকলাম, ডাকার পর যখন বললাম, সে বিশ্বাস করতে চায় না। ভাই আপনার রিপোর্ট সঠিক না, আমার ছেলে অত খারাপ না। তা আমি বললাম যে ভাই, একজন প্রফেসর দায়িত্বশীল এই রিপোর্ট দিয়েছে, নাম বলে নেই প্রফেসরের, কাজে আপনি একটু খবর নিয়ে আমাকে জানায়। খবর নিয়ে 2 দিন পরে জানায় যে খান ভাই ইনফরমেশন তো সঠিক। আমার কথা কি বুঝতে পারছেন? 2 দিন পরে জানালেন যে ইনফরমেশন হলো, আগে কি কইছে আমার ছেলে এরকম হইতে পারে না। কিন্তু এই বাপের কাছে খবর নাই, ছেলেমেয়েরা বাড়ির বাইরে যায়, কোথায় থাকে, কতক্ষণ থাকে, খবর আছে? বাস্তবে রাখা সম্ভব না। রাখা কি সম্ভব? আপনি নিজেরাই যদি ফ্রি হয়ে যান, দেখবেন বহু ভালো কাজ থেকে আপনি দূরে চলে গেছেন। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এই বছরে যে আপনারা আমাদের জরুরি একটা কোটা আছে, আছে না? জানেন কিনা? এই বছরের ওয়াদা অনুযায়ী পরিশোধ করছেন কে কে? হ্যাঁ, ওয়াদা নেওয়ার সময় কিন্তু পিরিপিরি করা হয়নি। পিরিপিরি করা হয়েছে? তো দেখা গেল যে খুব মানে দুর্বল অবস্থা বলবো না, করুণ অবস্থা বলবো? হ্যাঁ, তাহলে এই যে আমরা তাড়াতাড়ি দিয়ে দেবো এই কারণে, হ্যাঁ, এই বছর যেহেতু নির্বাচনের বছর, এই অল্প টাকা দিয়ে দেন, এরপরে নির্বাচনের ওয়াদা করতে হবে। কি করতে হবে না? হ্যাঁ, ধান কাটলে, ধান কাটা কি কত দেরি আছে? আর ধান কাটা, হ্যাঁ, আসলে দেওয়া শুরু করেন আর ধান কেটে বাকি পুরোটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সম্মান, আলুর দাম কম, কত কম? ও নেওয়ারই লোক নাই। 330 মানে কি? 330 মানে কয় টাকা করে হয়? 8 টাকা? এই এত কম নেই। আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া। তো আলুর দাম বাড়লে আপনারা একটু লাভবান হন। বেশি লাভবান হয় কারা? এই যে যারা কোল্ড স্টোরেজে মজুত করে, এই মজুত করা লোকেরা কিন্তু একটা বড় অংশ পালাইছে দেশ থেকে, অথবা না পালাইলেও টাকা যে কোন জায়গায় রাখছে ওইটা নিজেও জানার বেশি চেষ্টা করে না। যারা শোনা যায় যে আওয়ামী লীগের বহু লোকের বাড়িতে বাড়ি ভর্তি টাকা আছে। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, আমাদের এরপরে একটা আলোচনাও আছে। আমাদের টাইম হলো 15 পর্যন্ত। কেন্দ্রের নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য রাখতে গেলে একটু সময় লাগবে, কিন্তু আমার আবার আপনাদের এখানে এই আগের প্রোগ্রামের শিডিউল অনুযায়ী আমার এলাকায় ইউনিয়ন সভাপতি সেক্রেটারিদেরকে আমি দেখে রাখছি রাস্তায় এক জায়গায়।
তো যাই হোক, যতক্ষণ দরকার হয় এখানে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত দায়িত্বশীল ভাইসব, এখনকার আমাদের আলোচনার বিষয় গণভিত্তি রচনায় রোপণদের ভূমিকা, এই তো নাকি? হ্যাঁ,